আচ্ছা, এখন আজকে আমরা আলোচনা করতেছি কিছু ফাইল ফাংশনস নিয়ে। প্রথমে আমরা যে ফাংশন নিয়ে আলোচনা করব, ফাইল ফাংশন, তার নাম হচ্ছে বেজ নেম। বেজ নেম দ্বারা আমি যদি কোনো একটা পাথ থেকে তার সাফিক্সটাকে বলে দেই, তাহলে ওইখান থেকে সে তার ফাইল নেমটা নিয়ে আসবে। যেমন আমি আমার পাথটা সাপোজ ধরলাম আমি এটা, এবং এখানে সাফিক্স দিলাম ডট পিএইচপি। সেক্ষেত্রে আমি এটা রান করলে আউটপুট কি আসবে? হ্যালো। তার মানে আগের অংশগুলো কি সে নিছে? আগের অংশগুলো এতটুকু কি সে নিছে? এগুলো নেয় নাই। শুধুমাত্র কি পেয়ে গেলাম আমি? সাফিক্সটা দেওয়ার পরই আমি পেয়ে গেলাম ওই ফাইল নেমটা। তার মানে আমি যদি এই সাফিক্সের সাথে কনক্যাটানেট করি কি ডট পিএইচপি, তাহলে কি হবে বলেন তো? তাহলে হ্যালো ডট পিএইচপি লেখাটা দেখা যাবে। তার মানে আমি টোটাল ফাইল নেমটা পেয়ে গেলাম। আমি একটা পাথ থেকে আমার ফাইল নেমটাকে আলাদা করতে চাই উইথ এক্সটেনশন, সেক্ষেত্রে এই পদ্ধতিতে আমরা পারি, তাই না? সিআর বুঝতে পারছেন? মানে এটা ইজি না জিনিসটা? করেছেন? আচ্ছা, এবার একটু তাড়াতাড়ি তাহলে আমরা আগাই সামনে। ডিরেক্টরি নেম, এটা দ্বারা কি পাবো? এই ফাংশনটা দ্বারা ডিআইআর নেম ফাইল ফাংশন। যেমন ডিআইআর নেম, এখানে একটা পাথ দিয়ে দিলে কি হবে? এই পাথটা ইকো করলে কি হবে? হ্যাঁ, আমরা আগের প্রত্যেকটা ইয়েতে একটা করে ইকো দিয়ে ব্রেক করার জন্য দিই ইকো। নাকি এইচআর দিব? এইচআর দিলে হবে? এটা দিলে ভালো হবে না? আলাদা আলাদা থাকলো। এখানে আমাকে কি দেখালো পাথ নেমটা? মানে ডিআইআর নেম, ডিআইআর নেমটা কি দেখাচ্ছে? এতটুক না? ডিরেক্টরি নেম সি, তারপর টেস্ট। এটার আউটপুটটা হচ্ছে আমাদের ফাইল নেমটাকে বাদ দিয়ে সে তার ডিরেক্টরিটা দেখালো। তারপর এক্সাম্পল কি আছে, মানে তারপর ফাইল ফাংশনের নাম কি? ওপেন, এফ ওপেন। আমরা সিতে ফাইল ওপেন করেছি, ওই টাইপের একটা কিছু। দেখি এখানেও আমি এফ ওপেনটা করার আগে একটা ইয়ে করলাম, হরাইজন্টাল লাইন দিলাম বাউন্ডারি, প্রত্যেকটা এক্সাম্পলকে আলাদা করার জন্য। এখানে একটা ফাইল এফ ওপেন বলে একটা কি করতেছি, ফাইল খুলতেছি। ফাইলের একটা নাম দিব। কি নামের ফাইল খুলবো বলেন একটা নাম? আউটপুট ডট টেক্সট। আউটপুট ডট টেক্সট। তারপর এটা কি মুডে খুলবো বলতে হবে মুড। মুড আমি যদি এটাকে রাইট প্লাস মুডে খুলি, রাইট প্লাস, তাহলে এই নামের ফাইলটা যদি না থেকে থাকে কি হবে? ফাইলটা অটোমেটিক ক্রিয়েট হবে। তারপর তার মধ্যে আমি রাইট করতে পারবো, রাইটের অ্যাক্সেসটা আমি দিচ্ছি। তারপরে ইয়ে করলাম। এখন এই যে ফাইলটাকে ওপেন করলাম, এই ফাইল ওপেন ফাংশনটা কি রিটার্ন করে? রিসোর্স টাইপের একটা কিছু রিটার্ন করে। রিসোর্স আইডি রিটার্ন করে না? তো আমি এই রিসোর্সটাকে আমি ফাইল পয়েন্টার এফপি নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, বা ফাইল হ্যান্ডেল বা ফাইল রিসোর্স নামে রাখলাম। ঠিক আছে? ভেরিয়েবলটার নাম কি দিলাম? ফাইল রিসোর্স। তার মানে এই যে স্ট্রিমটা আউটপুট ডট টেক্সটটা রাইট মুডে খুললো, এই এফ ওপেন ইয়েটা সে একটা রিসোর্স রিটার্ন করে। আমরা ডাটা টাইপের মধ্যে একটা ডাটা টাইপ রিসোর্স টাইপ পেয়েছিলাম না? সেটা হচ্ছে এটা। এখন আমার ফাইল রিসোর্স যে ভেরিয়েবলটা, এটা কি টাইপের ডাটা আছে?
রিসোর্স টাইপ ডাটা আছে। এখন আমি যদি এই ফাইলে কিছু রাইট করতে চাই, তাহলে আমরা কি করব, এফ রাইট নামক একটা ফাংশন আছে, সেখানে আমরা এই হ্যান্ডেলটাকে দিব যে ফাইল রিসোর্স। আমাদের ইয়েটার নাম কি, রিসোর্সটার নাম, ফাইল পয়েন্টারের যে হ্যান্ডেলটা আমরা ইউজ করতেছি সেটার নাম কি, ফাইল রিসোর্স। একে আগে মেনশন করে দিতে হবে, এক একটা প্যারামিটার আছে সে বলে দিচ্ছে দেখেন। তারপর হচ্ছে রিসোর্স হ্যান্ডেলটা কি টাইপ, রিসোর্স টাইপ। তারপর বলতেছে কি স্ট্রিংটা রাইট করতে চান সেটা দেন। আমি লিখলাম হ্যালো B45, হ্যালো B45, ঠিক আছে। আর থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো কি অপশনাল, ওগুলো আমাদের দরকার নাই। এখন আমি এটা চালাই, ফাইলটা চালাই, আমি এটা রান করতেছি, দেখলাম এখানে কিছু আসে নাই। কারণ কি আসে নাই কেন, কারণ আমরা তো কোনো কিছু এখানে ইকো করি নাই। আমরা যেটা করতে পারি আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে চেক করতে পারি। এখানে দেখলাম যে আউটপুট টেক্সট নামে একটা টেক্সট ফাইল তৈরি হয়েছে, আসছে না সবার? ওটার ভিতর ডাবল ক্লিক করেন, দেখেন হ্যালো B45 লেখাটা প্রিন্ট হয়ে গেছে। প্রিন্ট তো না, অ্যাকচুয়ালি রাইট হয়েছে। এটাকে বলে রাইট করা। ফাইলে আমি রাইট করেছি। এখন আমি ফাইলের মধ্যে গিয়ে পড়লাম, ঠিক আছে। এখন যদি আমি প্রোগ্রাম থেকে একটা ফাইল থেকে ডাটা পড়তে যাই, সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, রিড সেই ক্ষেত্রে ফাইল রিড করতেছি মনে করেন, কপি করলাম, পেস্ট করলাম, এটা আলাদা এক্সাম্পল, যেহেতু এই চারটা কপি করলাম। এবার আমাদের রিড করার জন্য আমাদের আগের এইটাতে হবে না, আমাদের নতুন করে ফাইল, আচ্ছা ফাইলের কাজ শেষ না, আমাদের রাইটিংয়ের কাজ শেষ। আমরা রাইটিংয়ের কাজ শেষ করার সাথে সাথে একটা ফাংশন ব্যবহার করব, এফ ক্লোজ দিয়ে ওই ফাইল হ্যান্ডেলটাকে এর মধ্যে দিয়ে দিব। তাহলে কি হবে, ফাইলটা বন্ধ হয়ে যাবে। আমাদের কাজ শেষ করে আমরা ফাইলটাকে কি করব, বন্ধ করে দিব। এই জিনিসটা বুঝেন? এই যে রাইটিংয়ের কাজটা শেষ, তার মানে আমাদের এই তিনটা লাইন হচ্ছে একসাথে জড়িত। এই তিনটা লাইন কি, এই তিনটা লাইনে আমি কি করছি, প্রথমে একটা ফাইল ওপেন করছি, ওপেন করার পরে এই লাইনে, দ্বিতীয় লাইনে ফাইলে কিছু তথ্য লিখছি, তৃতীয় লাইনে ফাইলটাকে ক্লোজ করে দিছি। এবার আমরা জি কি ডিলিট করতে চান, এই ফাইলটাকে ডিলিট করতে চান, ওটার জন্য আনলিঙ্ক টাইপের ব্যাপার স্যাপার কমান্ড আছে, আনলিঙ্ক। ওটা অন্য, এটা পরে সিরিয়ালে আসবো আমরা। আপনার এই কোশ্চেনটা উত্তর এখানে আমরা ফাইল ফাংশন পড়তে গিয়ে আসবে, তখন আপনি উত্তর পেয়ে যাবেন। গুড কোশ্চেন। আপনি আপনার মাথায় যে ডিলিটের একটা চিন্তা আছে, তো এখানে ওটার একটা বিল্ট ইন ফাংশন আছে, নাম হচ্ছে আনলিঙ্ক। এই যে দেখছেন আনলিঙ্ক, এখানে ফাইলের নামটা দিয়ে দিলে ফাইলটা গায়েব হয়ে যাবে। যেমন আউটপুট একবারে করাই ফেলি, আপনি যেহেতু কোশ্চেন করছেন একবারে করাইও ফেলি, আমাদের এই আনলিঙ্কটা বোঝানোও হয়ে গেল, ঠিক আছে। আনলিঙ্ক আউটপুট ডট টেক্সট, তাহলে কি হবে, এই আউটপুট ডট টেক্সটটা কি হবে, তৈরি হয়ে আবার গায়েবও হয়ে যাবে। তাহলে একবার চালাইলাম না, এখন দেখেন এখানে চলে গেছে না, বুঝছেন? তার মানে এটা ফর ডিলিট করার জন্য। সুতরাং এটাকে আমরা আলাদা একটা এক্সাম্পলে রাখবো আর কি। আমি দেখালাম আমাদের ফাইল রাইট করা হলো, ফাইলে কোনো কিছু লিখলাম। এখন ব্যাপার সিরিয়ালি কি আসা উচিত, ফাইল থেকে ডাটা পড়ব, লিখছি ফাইলে, এবার ফাইল থেকে রিড করব। ফাইল থেকে রিড করার জন্য আমরা ফাইলটাকে কি করব, ফাইল রিসোর্সটাকে ওপেন করলাম। কি মোডে ওপেন করব রিড করার জন্য, ডাব্লিউ প্লাস না, তখন হবে রিড প্লাস। কথা বলছেন? রাইট করার সময় কি করছি, ডাব্লিউ প্লাস, রিড করার সময় আর প্লাস। এগুলো খেয়াল রাখবেন, এগুলো মুখস্থ থাকতে হবে। এখানে যদি ডাব্লিউ প্লাস দিয়ে রাখেন ফাইল রিড না হয়, তাহলে কিন্তু দোষ কারো না, দোষ যে লিখছে তার। মানে ব্যাপারটা আপনি করতে চাচ্ছেন রাইট, তাহলে ফাইলটাকে খুলতে হবে রাইট মোডে। আপনি করতে চাচ্ছেন রিড, তাহলে ফাইলটাকে খুলতে হবে কি মোডে,
রিড মুডে, এই কথাটা মাথায় রাখতে হবে। আরেকটা মুড আছে দরকারি, সেটা হচ্ছে অ্যাপেন্ড মুড, ওটাও আমরা আলোচনা করব। অ্যাপেন্ড মুডটাও আমরা আলোচনা করব। আগে সিম্পল জিনিসগুলো শেষ করে ফেলি। সেটা হচ্ছে রিড মুডে ফাইলটা রিসোর্সটাকে ওপেন করলাম নাকি, ফাইল ওপেন করলাম করে ফাইল রিসোর্স নামক ভেরিয়েবলের মধ্যে রিসোর্স টাইপের ডাটাটা রাখলাম। এবার রাখার পর আমাদের কি করতে হবে, একটা বিল্ট ইন ফাংশন আছে, নাম হচ্ছে এফ রিড। কি নাম? এফ রিড। এর কাজ কি? এর কাজ প্রথমে রিসোর্সটাকে এর মধ্যে দেন, ফাইল রিসোর্স, তারপর কমা দিয়ে আপনি বলেন কত ক্যারেক্টার পড়তে চান, ওই ফাইল থেকে আপনি কতগুলা ক্যারেক্টার পড়তে চান। ঠিক আছে? আপনাদের কারো কারো মনে প্রশ্ন আসতে পারে যে কতগুলো কি, আমি পুরোটাই পড়তে চাই। আমি মনে করেন পুরোটা পড়তে চাই না, সেক্ষেত্রে কি হবে, আমি চাই ওই ফাইল থেকে প্রথম 5টা অক্ষর পড়তে। ঠিক আছে? তাহলে আমি এখানে কত দিব? 5। প্রথম 5টা অক্ষর পড়তে ওই ফাইল থেকে, তাহলে আমি 5 দিব। তারপর এফ রিড করা হইলো। এখন এফ রিড যে করলেন, এটার যে মানটা পড়লো সে, এটা কোথাও রাখতে হবে না? কোথায় রাখবেন? একটা ভেরিয়েবলে রাখতে পারি, যেমন $মাই স্ট্রিং, একটা ভেরিয়েবলে রাখলাম। এবার মাই স্ট্রিংকে যদি আমি ইকো করে দেই, তাহলে কি আসবে? মাই স্ট্রিংকে ইকো করে দিছি, কি আসছে? হ্যালো। কিন্তু আমার ফাইলের মধ্যে কি লেখা আছে? ফাইলের মধ্যে কি লেখা আছে? হ্যালো B45। ও কথাটা বাদ দিছে না সে? ফাইলের মধ্যে লেখা আছে এটা, কিন্তু সে নিচে কয়টা? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এই তো B45। এখন আবার রান করি, এটাকে আবার রান করি, তারপর কি আসলো? ফাইলের মধ্যে B45, হ্যালো B45, কিন্তু আমার আউটপুটে কত দূর আসছে? রিড হয়েছে কতটুকু? শুধু হ্যালো, কারণ কয়টা অক্ষর? 1 2 3 4 5। এখানে যদি আমি 6 করতাম, 7 করলে, আরেকটু বেশি আসতো, আরেকটু বেশি আসছে। হ্যালো বি, হ্যালো স্পেস বি, এর দূর আসছে, তাই না? এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, স্যার আমি কিভাবে জানবো আমার ফাইলটা কত বড় সাইজ? আন্দাজি তো দেওয়া যাবে না। তো আমি যদি চাই পুরো ফাইলটা প্রিন্ট করতে, তাহলে কি করব? একটু বুদ্ধি খাটাই। বুদ্ধি এভাবে খাটাই, আমরা যদি ফাইলের সাইজটা জানি, এখানে বলে দিই ফাইলের সাইজটা কত, এই ঘরে যদি বলে দিই, তাহলেই তো পুরোটা পড়া হয়ে যাবে না? ফাইলের সাইজটা আমি কিভাবে পাইতে পারি? ফাইল সাইজ বলে একটা বিল্ট ইন ফাংশন থাকার কথা আছে। ফাইল সাইজ বলে একটা বিল্ট ইন ফাংশন আছে, এর মধ্যে ফাইলের নামটা দিয়ে দেন। ফাইলের নামটা কি? আউটপুট ডট টেক্সট, ডাবল কোটার মধ্যে দিতে হবে। ডাবল কোটার মধ্যে দিতে হবে কি? 5 কেটে, আমরা ওই যে নাম্বারটা কেটে এখানে কি একটা ফাংশন ব্যবহার করে দিলাম, কি নাম? ফাইল সাইজ। ফাইল সাইজ ফাংশন কি রিটার্ন করে? ফাইলের সাইজটা রিটার্ন করে। তো ফাইলের সাইজটা রিটার্ন করলে এই ঘরে কি বসে যাবে? একটা নাম্বার বসে যাবে না? ওই নাম্বারটা কত হবে? ফাইলের সাইজ যত তত। এই কথাটা আমি যদি লিখে দিই, তাহলে আমার আউটপুটে কি আসবে? পুরোটাই আসবে না? ফাইলটাকে যদি আপনি হাতে লিখে বাড়ান, কথার কথা বাড়ান, এটাকে বাড়ান বাড়ান বাড়ান, মানে ডাইনামিক্যালি ব্যাপারটা যখনই চেঞ্জ হবে কথা, হ্যাঁ, সে কিন্তু আউটপুটে সেটাকেই দেখাবে। এক্ষেত্রে ইয়ে করতে হবে আপনার, দাঁড়ান, সে মনে রাখে নাই ওই যে, হ্যাঁ, এটাকে সে যেহেতু আমরা ফাইলটা ক্লোজ করি নাই, রিডিং মোডে আমরা কি ক্লোজ করছিলাম?
দেখেন তো এখানে ক্লোজ করা হয়েছে, ফাইলটাকে ক্লোজ করা হয় নাই। তো আমরা ফাইলটাকে একটু বাড়াইলাম, আউটপুট ডট টেক্সট, একে আমরা অনেক কিছু ঢুকাইলাম এর মধ্যে। এবার একে যদি আমরা এখানে হচ্ছে না কেন জানেন? হ্যালো B45 এটা রয়ে যাচ্ছে, কারণ আমাদের তো এখানে আবার যখন ফাইলটা চালাচ্ছি তখন কি নতুন করে সেট হয়ে যাচ্ছে কে? B45 না, আগের ভ্যালুটা মুছে দিচ্ছে না সে। সুতরাং আমাদেরকে ওই জিনিসটাকে কমেন্ট আউট করে রাখতে হবে যদি আমরা চাই। আমরা আপাতত এই যে রাইটিং ব্যাপারটা, এই যে দেখেন এই অংশটুকুটাকে কি করে রাখতে হবে? কমেন্টের মধ্যে আপাতত ওই টেস্টটা করতে গেলে দিয়ে রাখতে হবে। ফাইল রাইটিংয়ের ব্যাপারটা কি করে রাখতে হবে? কমেন্টে আটকায় দিতে হবে। এবার আমরা যদি আউটপুট ডট টেক্সটকে বাড়াই, তাহলে সেই অনুযায়ী ততটুকুই দেখা দিছে না সে। এটাকে আমি কমেন্টে কেন রাখছি বলেন তো? রাইটিংটাকে কমেন্টে কেন রাখছি? কারণ হ্যাঁ, সে তো আবার রাইট করে ফেলতেছে নতুন করে। আগে আমি যে এডিট করে নতুন কিছু তথ্য ঢুকেছি ওটা তো রিপ্লেস হয়ে যাচ্ছে নতুন এইটা দ্বারা, তাই না? তো আমরা আমাদের কাজটা হচ্ছে কিনা ওইটা বোঝার জন্য আমরা টেস্ট করলাম, টেস্ট করে একে ছেড়ে দিয়ে এবারে ওপেন করে দিলাম। এখন আপনাদের এমনও দরকার হইতে পারে যে আপনাদের কোনো একটা অফিসে কাজ করতেছেন, সেখানে বললো আচ্ছা টেম্পারেচারটা প্রতি 5 মিনিট পর পর যেন রেকর্ড করা হয়। লগ ডট টেক্সট নামে, লগ টেম্পারেচার ডট টেক্সট নামে একটা ফাইলে প্রতি 5 মিনিট অন্তর টেম্পারেচারটা সেন্সর থেকে নিয়ে ওই ভ্যালুটা কি করবে? ডাটাবেজে রাখবে। ডাটাবেজে না, ফাইলে। আমরা ফাইল হ্যান্ডলিং ফাংশন নিয়ে আলোচনা করতেছি। ডাটা কয়েক জায়গায় রাখা যায়, ডাটাবেজেও রাখা যায়, ফাইলের মধ্যেও রাখা যায়, ঠিক আছে? তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করছি সেটা ডাটাবেজ না, আলোচ্য বিষয় হচ্ছে ফাইল। তো আমরা টেম্পারেচার গুলাকে যদি একটা রাখতে গেলাম, পরে দ্বিতীয়টা রাখতে গিয়ে যদি প্রথমটা হারায় যায়, এই একটু আগে যে সমস্যাটা হচ্ছে, তাহলে কি হবে? সেক্ষেত্রে আমরা রাইট প্লাস মোডটা ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে এ প্লাস, অ্যাপেন্ড প্লাস। অ্যাপেন্ড মানে হচ্ছে আগেরটা থাকবে, তার সাথে নতুন যোগ হবে। ওই ফাইলে আগের যা ডাটা আছে সেটা থাকবে, নতুন যোগ হবে। দ্যাট মিনস দেখেন, আমি যদি এখানে এ প্লাস মোডে খুলি, খেয়াল করছেন? এ প্লাস মোডে খুলি জিনিসটাকে, তাহলে কি হয় দেখছেন? আগেরটা যা আছে সেটা তো আছেই, তার সাথে হ্যালো B45 যোগ হচ্ছে। আবার যদি রিফ্রেশ দেন, আগেরটা যা আছে তা তো আছেই, তার সাথে হ্যালো B45 যোগ হচ্ছে। তার মানে কি অ্যাপেন্ড হচ্ছে? হ্যাঁ, জিনিসটা তাই হচ্ছে না? সুতরাং আমরা যখন লগের এই টাইপের লগ রাখতে হবে, আগের ডাটাগুলো থাকবে প্লাস নতুন ডাটা আমার যোগ হবে, তাহলে আমরা অ্যাপেন্ড প্লাস মোডে ইউজ করি। তিনটা জিনিস, রাইট প্লাস, অ্যাপেন্ড প্লাস আর রিড প্লাস। তাহলে আপনাদের রেকর্ডে রাখার জন্য এটাকে রাইট প্লাস মোডে রাখলাম, রিড আর রাইট এই দুইটা মোডে রাখলাম। আর অ্যাপেন্ডটা আপনাদেরকে এক্সাম্পল আলাদা করে দেখানোর দরকার আছে? হ্যাঁ, মাথায় থাকলে হবে, তাই না? এখানে একটা কমেন্ট দিয়ে দিতে পারি, এ প্লাস ফর অ্যাপেন্ড। এ প্লাস ব্যবহার করতে বলতেছি, ফর কি? অ্যাপেন্ড। ইউজ এ প্লাস ফর অ্যাপেন্ড। তাহলে এই কমেন্টটা থাকলে আপনাদের হচ্ছে, তাই না? তাহলে
ফাইল রিড রাইট, ফাইল রিড, ফাইল ক্লোজ। আচ্ছা, আরেকটা জিনিস আছে, ফাইল গেট কন্টেন্ট। ফাইল গেট কন্টেন্ট কি করে? পুরো ফাইলকে স্ট্রিং হিসাবে রিড করে ফেলে। কি হিসাবে? পুরো ফাইলটাকে কি হিসাবে রিড করবে? স্ট্রিং হিসাবে। কে? আরেকটা ফাংশন আছে, নাম কি? ফাইল গেট কন্টেন্ট। এখানে দিবেন কি, কিসের নাম? ফাইলের নামটা আউটপুট ডট টেক্সট। এখানে সে কি করবে? পুরো ফাইলটাকে স্ট্রিং আকারে পড়ে ফেলবে। তো এই স্ট্রিংটাকে কোথাও রাখতে হবে না, যে এখানে নাম দিলাম মাই ফাইল স্ট্রিং। তো ইকো করলাম মাই ফাইল স্ট্রিংকে, ঠিক আছে? ইকো করলাম মাই ফাইল স্ট্রিংকে, তাহলে কি হবে? ওখানে আমি তো ডাব্লিউ প্লাস কেটে দিছি এই কারণে, তাই আমার পুরো ফাইলটা পড়ে ফেললো না। কে আউটপুট দিছে এটা? সেকেন্ড আউটপুটটা কে দিছে? ফাংশনটার নাম কি? হ্যাঁ, ফাইল গেট কন্টেন্ট। ভেরি গুড, ফাইল গেট কন্টেন্টস, এটা গেল। তারপর ফাইল পুট কন্টেন্টস, ফাইলে একটা স্ট্রিং লিখে ফেলতে পারবেন ফাইল পুট কন্টেন্ট দিয়ে। এখানে কি কি? ফাইলের নাম কি, ডাটা, তার মুডটা কি, কনটেক্সট কি। যেমন প্রথম তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেমন ফাইল পুট কন্টেন্ট, ফাইল, তারপর আমি আমার টেক্সটটা দিয়ে দিলাম, এই দুইটাই ইম্পর্টেন্ট। দ্যাট মিনস ফাইল পুট কন্টেন্টের ক্ষেত্রে আমি ইয়ে করি, ফাইল পুট কন্টেন্টস, এখানে নাম দিলাম আউটপুট ডট টেক্সট, আর এখানে কন্টেন্টটা দিলাম হোয়াটসঅ্যাপ। তাহলে ফাইল পুট কন্টেন্ট এটা দিলাম, এটা দিলে আমার আউটপুটে কি আসবে? আউটপুটে কি কিছু আসবে? এটার জন্য কি কিছু আসবে নাকি এখানে আবার আমার এই কাজটা? তাহলে ফাইল পুট কন্টেন্টটা আগে দিয়ে তারপর যদি এটা চালাই, হ্যাঁ, এইটা এই যে ফাইল পুট কন্টেন্টে এটা দেওয়ার পর তারপর যদি ফাইল গেট কন্টেন্টটা চালাই, তাহলে আমরা একটু লাভ পাবো। ফাইল পুট কন্টেন্টে লিখলাম হচ্ছে হোয়াটসঅ্যাপ আউটপুট ডট টেক্সটে, তারপর সেকেন্ড আউটপুটটা কি আসে? তাহলে দেখেন সেকেন্ড আউটপুটটা কি আসছে? হোয়াটসঅ্যাপ। আর এখানে খালি কেন? এখানে কি করা হয়েছিল? ফাইলটাতে পুট করা হয়েছিল কন্টেন্ট, তাই এটা খালি। বুঝতে পারতেছেন? আপনি বুঝছেন? কেউ কেউ মাঝে মাঝে একটু কনসেন্ট্রেশন হারায় ফেলে, বোঝা যায় চোখের দিকে তাকালে যে আসে ক্লাসে, ফিজিক্যালি, মেন্টালি নাই। মানে বিভিন্ন হয়তো অফিসের কোনো ঝামেলা বা ইত্যাদি পারিবারিক অন্যান্য বিষয় চলে যায়, কিন্তু তাদের চেহারা দেখলেই বুঝবে, যে কেউ বুঝবে। না মানে কোনো রকেট সায়েন্স না, বোঝা যায় যে সে মানে এখানে জাস্ট তাকায় আছে, বাট চিন্তা করতেছে অন্য জিনিস। কোনো অসুবিধা হচ্ছে? হয়তো বেশি সোজা দেখে এগুলোকে পাত্তা দিচ্ছে না আর কি, এটাই কারণ। আচ্ছা, আপনাদের এক্সামের ব্যাপারে আমি কথা একটা বলি। এক্সাম শুনে কি কারো মানে কোনো ইয়ে সকালের বেশি যেটা হয়েছে, আগে দিয়ে বুঝতেছিল, সব যা বলি তাই বুঝতেছে, এক্সামের ডিক্লারেশন দেওয়ার পর থেকে আর কিছু বুঝে না। হ্যাঁ, তো বললাম যে তখন ওদের উদ্দেশ্যে যে কথাটা বলছি যে আপনাদেরকে বলি, মানে এক্সামকে নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। এটা একটা প্রসিডিউর, আমাকে মেনটেন করতে হবে, আমি করবো। এটা ইভেন মার্কও আমি আপনাদেরকে দেখাবো না সবার শেষে। কারণ কি, আমি চাই না যে মার্কিং নিয়ে আপনারা ইয়ে করে কম্পিটিশনে একজন আরেকজনকে হেল্প করা এইসব বন্ধ হয়ে যায়। এই জিনিসগুলো মানে এসব সিলি ইয়েতে যেন আপনাদের এই যে কোয়ারেশনটা, একজনের সাথে একজন যে হেল্পফুল, এরকম কোনো কন্টেস্ট আপনাদের ভিতরে আমি তৈরি, এখানে সবাই মিলে আমরা উঠবো। আমি শুরু ক্লাসে বলছি, আমাদের টার্গেট 2-1 সুপারস্টার না, আমাদের সবাইকে নিয়ে আমাদের আগাইতে হবে। তো আপনাদের পরীক্ষা আমার সিস্টেম অনুযায়ী নিব,
আপনার পরীক্ষার সিরিয়াসনেস, কারণ এটা সরকারি ডাটা দিলে আপনাদের নাম্বারগুলো উঠে যাবে, ঠিক আছে? বিআইটিএম এর মধ্যেও সেভ থাকবে, এক কপি এসিআইটি প্রজেক্টের মধ্যেও চলে যাবে। এগুলোকে আপনারা রিটেক কিন্তু দিতে পারবেন না। রিটেক দেওয়ার সুযোগ আছে যে না আমি এই কোর্সটা, এই এসিআইটি কোর্স কিন্তু আপনি আরেকটা করতে পারবেন না। তো যেহেতু রিটেকের সুযোগ নেই, সেহেতু আমরা পরীক্ষাগুলোকে অবশ্যই গুরুত্বের সাথে দিব। হ্যাঁ, এখন আমি অবশ্যই চাবো, আমি আপনাদের আমার ব্যাচগুলোর প্রতি অবশ্যই কনসিডারেবল থাকবো যে আমার ব্যাচগুলো যেন শিখেও প্লাস তাদের মার্কগুলোও যেন সরকারি ডাটাবেজে ভালো থাকে। তো আপনারা আমাকে কোঅপারেট করতে হবে না, সেটাই আমার মানে ইন্টেনশন আছে আপনাদের যেন গুড রেপুটেশন হয় ওই জায়গায়। তো সেই সেই জিনিসটা আপনারা আমার সাথে কোঅপারেট করবেন। পরীক্ষা হবে কিন্তু মার্ক নিয়ে আপনাদের টেনশন নিতে মানা করতেছি, এটাই। আচ্ছা, আমরা তো এখানে ফাইল সাইজও আগে করে ফেলছি, তাই না? ফাইল সাইজটা একটু আগে করে ফেলছি না? ফাইল সাইজ কিসের মধ্যে অ্যাপ্লাই করছিলাম বলেন তো? ফাইল সাইজটা কিসে অ্যাপ্লাই করছি? হ্যাঁ, ফাইল, এই যে এখনই ভুলে গেছেন। ফাইল রিড করার সময় ফাইল সাইজটা এখানে ফাইল সাইজ ব্যবহার করছেন না? ফাইল রিড ফাংশনে ব্যবহার করছি, তাই না? তৃতীয় প্যারামিটার হিসেবে। কারণ ফাইল সাইজ ফাংশন কি রিটার্ন করে? একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে যে এত বাইট। তো ওই বাইটটা আমি এখানে বসাই দিলেই তো আমার ওইটা তৃতীয় প্যারামিটারটা হয়ে যায়, ফলে পুরো ফাইলটাকে আমরা রিড করছি। আচ্ছা, তারপর আর কি গেল? ফাইল টাইপ, একটা ফাইলের কি টাইপ? একটি স্পেসিফিক ফাইল অথবা ডিরেক্টরি ফাইল টাইপ রিটার্ন করে। সম্ভাব্য 7টি রিটার্ন ভ্যালু: ফিফো, তারপর ফার্স্ট ইন ফার্স্ট আউট, ক্যারেক্টার, তারপর ডিআইআর, ব্লক, লিঙ্ক, ফাইল, আননোন। একটা ফাইল নেম দিয়ে দেন একটা ফাইল টাইপের মধ্যে, সে ওটা রিটার্ন করবে, ঠিক আছে? তা আমরা যদি এখন আমাদের ফাইল আছে, একটা খোলা আছে, এই ফাইলটা খোলা থাকুক বা বন্ধ থাকুক, আমরা জাস্ট ফাইল টাইপ, ফাইল টাইপ এর মধ্যে যদি আউটপুট ডট টেক্সটকে দিয়ে দেই, সে কি বলবে? এটা একটু দেখি, ইকো করি, ইকো করি, কি বলছে? এটা এটা একটা ফাইল। এই যে এটা বলছে ফাইল, সুতরাং এটা আমরা এর দূরই জানি, ঠিক আছে? ফাইল টাইপ। আচ্ছা, এফ রিড, আমরা কি এফ রিড অলরেডি করে ফেলছি না? আচ্ছা, এবার একটা আসছে, নাম হচ্ছে মুভ আপলোডেড ফাইল। আপলোডেড ফাইলটাকে মুভ করো, মুভ আপলোডেড ফাইল। এখানে দিতে হয় কি? ফাইল, ফাইলের নামটা আর নতুন লোকেশনটা। আচ্ছা দাঁড়ান, ফাইল মুভ আপলোডেড ফাইল, এটা আমরা একটু পিএইচপিতে ঘাঁটি, কারণ php.net-এ এটাকে আমরা সার্চ করি, গুগল করি, মুভ আপলোডেড ফাইল পিএইচপি। এটা কি করে? মুভ করে আপলোডেড ফাইল টু এ নিউ লোকেশন। ফাইল নেম স্ট্রিং প্যারামিটার হিসেবে কি নেয়? ফাইল নেম আর তার ডেস্টিনেশন, ফাইল নেম আর ডেস্টিনেশন। শুনেন, আমরা আমরা পোস্ট মেথডে একটু আগে কি করছিলাম? পোস্ট মেথডে একটা ফাইলকে আপলোড করছিলাম, সেটার ইনফরমেশন আমরা কোথায় পাইছি? কোন অ্যারেতে? সুপার গ্লোবাল ভেরিয়েবল কোন ফাইলসে? কিন্তু আমরা তো মেথড, ফাইলের কন্টেন্টটা গেছে কোথায়? ডলার আন্ডারস্কোর পোস্টে না? তো মানে ফাইলের ক্ষেত্রে ডলার আন্ডারস্কোর ফাইলসও ইম্পর্টেন্ট, ডলার আন্ডারস্কোর পোস্টও ইম্পর্টেন্ট। পোস্টের মধ্যে কি থাকবে? ওই ফাইলটা। তো
এখন আমার যে ফাইলটা থাকবে সেটা কোথায় থাকবে? টেম্পোরারিলি একটা লোকেশানে থাকবে, টেম্প। ওই টেম্প লোকেশান থেকে আমাকে এটাকে মুভ করে নিয়ে যেতে হবে কোথায়? নতুন লোকেশানে, কোথায় নিতে চাই সেখানে। তো এখন আমাদের এই এই কথাটাই বলতেছে, মুভ আপলোডেড ফাইল। আমরা যে ফাইলটাকে আপলোড করলাম, ফাইল টু প্রসেসের মধ্যে ওইটা ধরা দিল না? দেখেন একটু আবার আগের ইয়েতে ফেরত আসি, ফাইল টু প্রসেস, ফাইল প্রসেস, প্রসেস ফাইল ডট পিএইচপি। এখানে আমরা কি করছিলাম? শুধু কাকে নিয়ে প্রিন্ট করছি? ফাইলসকে। এখন আমরা আরেকটা জিনিসকে ইয়ে করব, আরেকটা জিনিসকে প্রিন্টার করব। সেটা কে? আমার ফাইলটাকে আপলোড করছে কে? কি কি মেথডে গেছে সে? পোস্ট মেথডে। তো পোস্ট মেথডের মধ্যে পাওয়া যাবে না ওই ফাইলের ইয়েগুলা, ডাটাগুলা। আর ফাইলের নাম বা ফাইল সংক্রান্ত ফাইলের নাম, সাইজ, এই ইনফরমেশনগুলো পাওয়া যাবে ফাইলসের মধ্যে। আর ফাইলটা স্বয়ং ফাইলটার যে তথ্যগুলা, ওগুলো পাওয়া যাবে কোথায়? পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবলে। দুইটাই ইম্পর্টেন্ট। তো দুইটাই আমরা প্রিন্টার করি বা ভার্ডাম করি, প্রিন্টার করি বা ভার্ডাম করি। তাহলে দাঁড়ান, এখানে তো ফাইলটা আমরা আপলোড করি নাই। আপলোড করতে হবে না, ওটা কোথেকে করতে হবে? ফাইল আপলোড ফর্ম থেকে। ফাইল আপলোড ফর্ম থেকে আমি এটা চালাইলাম, ফাইল আপলোড ফর্ম থেকে চালাচ্ছি। ফাইল আপলোড ফর্ম, এখানে একটা ফাইলকে চুজ করলাম, মিস্টার বিনেরটা, সাবমিট করলাম। সাবমিট করার পর এখানে ফাইলের ইনফরমেশনটা দিছে, আর অ্যারের ইনফরমেশনটা এখানে দেয় নাই। এখানে অ্যারের ইনফরমেশনটা ওইভাবে দেয় নাই। ওইটা পাইতে গেলে আমাদের কীভাবে পাইতে হবে? ফাইল টু আপলোড। আর এখানে ফর্মটা হচ্ছে, ফর্মের নামটা হচ্ছে ফাইল আপলোড, মেথড হচ্ছে পোস্ট। এখন মেথড পোস্টে আমাদের যে কাজটা করতে হবে, এটা পোস্ট মেথডের ডাটাটা গেছে। এখন আমরা এখানে ফাইলসের মধ্যে কি, ফাইলসের মধ্যে নামটা কোথায় আছে? ফাইল নেমটাকে আলাদা করে নিয়ে নিই। ঠিক আছে, ফাইল নেমটাকে আলাদা করে নিয়ে নিই। আমরা ফাইলটাকে মুভ করে কোথায় রাখবো? আমাদের ওয়েব সার্ভারে। যে ফাইলটাকে আপলোড করা হইলো, দেখেন এই ফাইলটাকে আপলোড করা হচ্ছে কোথা থেকে বলেন তো? এটা কোথা থেকে? পিকচার ফোল্ডার থেকে না, উইন্ডোজের। আমি এখান থেকে আপলোড করে আমাদের ওয়েব সার্ভারে এটাকে নিয়ে যাইতে হবে। ওয়েব সার্ভার কোথায়? লোকাল হোস্ট, যেটা হচ্ছে জ্যাম্প htdocs। এখানে নিয়ে যেতে হবে আমাদের প্রজেক্ট ফোল্ডারে। htdocs-এর ভিতরে আমাদের প্রজেক্টের ফোল্ডারে আমরা নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের টার্গেট। এটাতে পারলে আমরা www.omuktomuk.com-এও নিয়ে যেতে পারবো। কারণ লোকাল হোস্টেরটা পারলে ওইটাও হবে নাকি? ওয়েব সার্ভার না, দুটোটাই তো ওয়েব সার্ভার। একটা লোকালি, আর একটা হচ্ছে কোনো একটা কেনা সাইট। তো এখন আমরা ফাইল টু প্রসেসে গিয়ে কি করব? আমাদের ফাইলের ইনফরমেশনটা আছে হচ্ছে কোথায়? ফাইল নামটা দরকার আমাদের এখানে মুভ টু আপলোড ফাংশনকে গবেষণা করতে গিয়ে আমরা কি দেখছি? এখানে কি বলছে? কি লাগবে আমাদের? ফাইলের নামটা লাগবে। ফাইলের নাম আমরা কোত্থেকে পাবো? $_। আচ্ছা, এটাকে চালাই আগে দেখি। পোস্টের মাধ্যমে না, এখানে ফাইলসের মধ্যেই পাবো। দেখেন এই ফাইলটা জানি কোথায় ছিল, আউটপুটটা। আচ্ছা, আবার করি। দেখেন নামটা কোথায় আছে? নেমের মধ্যে আছে না? নামটা টাইপ ইয়ে সহ পুরো নামটা আছে না? তাহলে ফাইল টু আপলোড, ফাইল নেম, আমি একটা ভ্যারিয়েবল নেই, ফাইল নেম ইজ ইকুয়াল টু সমান সমান, এটা কি হবে? $_files, ফাইলসের ভিতর ইয়েটার নাম কি? ফাইল টু আপলোড। কিটা কি? প্রথম এলিমেন্টটা কি? ফাইল টু আপলোড। ফাইল টু আপলোড না, তার ভিতরের ডাইমেনশনটা কি?
প্রথম দুইটা অ্যারে না, অ্যারের ভিতরে অ্যারে না, অ্যারের প্রথম এলিমেন্টটা হচ্ছে কি, প্রথমে অ্যারের নামটা হচ্ছে ফাইলস, তার ভিতরে কি হচ্ছে ফাইল টু আপলোড, তার ভিতরে ফাইল টু আপলোড কি এর মধ্যে আরেকটা অ্যারে আছে, সেটা হচ্ছে নেম। তার মানে এটা একটা 2 ডাইমেনশনাল ইয়ে। নেমটা কি ছোট হাতের না বড় হাতের? তো দেখেন তো আউটপুটটা, আউটপুট দেখলে হয়ে যাচ্ছে ছোট হাতের, তাই না? সুতরাং আমরা এটা দিতে হবে কি ছোট হাতের, যেমন আছে তেমন। তাহলে ফাইল নেমটা আমরা এখন এখানে ইকো করে দেখি তো ফাইল নেমটা ইকো হয়েছে কিনা। ইকো করে দেখি ফাইল নেমটা, ইকো ফাইল নেম, একটু দেখেন ফাইল নেমটা মিস্টার বিন ডট জেপিজি ইয়ে হয়েছে। শুধু ফাইল নেমটাকে আলাদা করে নিয়ে আসতে পারছি আমরা, পারছি। তাহলে আমার মুভ টু কি বলে, মুভ আপলোডেড ফাইল, এই ফাংশনের প্রথম রিকোয়ারমেন্টটা, প্রথম ইনপুটটা আমার রেডি, এই ফাংশনের প্রথম খাদ্যটা আমার রেডি। আর মুভ করতে আরেকটা কি জিনিস লাগে, ডেস্টিনেশন। এবার পাথ আমার দরকার হচ্ছে কোথায় আমি নিব, তাই না? কোথায় আমি নিব, আমার ডকুমেন্ট রুটে নিব, তাই না? আচ্ছা, আমি যদি চাই আমার প্রজেক্ট যে ফোল্ডার আছে সেখানে নিব, তাহলে আমরা কি করব, সিম্পলি এখানে লিখব মুভ আপলোডেড ফাইল। দেখেন ফাইল নেম কি, ফাইল নেম, তাই না? এখানে আমরা রেডি করে রাখছি না। তারপর এখানে পাথ যদি শুধু ডাবল কোটেশনটা দেই তাহলে কি কোথায় সেভ হবে, শুধু ডাবল কোটেশন দিলাম আর কিচ্ছু দিলাম না, কোথায় ফাইলটা সেভ হবে? আমার প্রজেক্ট ফোল্ডারে, যেখানে প্রসেস ডট, সেই প্রজেক্ট ফোল্ডারের রুটে, মানে প্রজেক্ট ফোল্ডারে সেভ হবে না, আপলোড হবে না। এটা বুঝছেন? দেখি আমরা একটু টেস্ট করে দেখি একদম শুরু থেকে। রিফ্রেশ দিলাম, মিস্টার বিনকে আপলোড দিলাম। এখন আমি কোথায় যাব, এইখানে আসে নাই, htdocs-এর ভিতরে দেখেন তো htdocs-এর ভিতরে আছে নাকি, চলেন আমরা খুঁজি। এবার এটাকে চিরুনি অভিযান লাগে এর পিছে। htdocs, মিস্টার বিন নামে কেউ আসছে? আসে নাই। সেশন 6-এর না, এটা B44 না তো, B45 সেশন 6, এখানে আসে নাই। আচ্ছা, কি কারণে আসে নাই? আমরা কিছু একটা মিস করতেছি, সেটা কি, টেম্প, আমাদের টেম্পোরারি লোকেশন, ওইটা লাগে না। আচ্ছা, এখানে পাথ, হ্যাঁ, কি কোথায় কোথায় এরর, এটা একটা টাইপ, এরর না। এটা বলতেছে আপনার যদি কোনো এরর থাকে ওখানে ফ্ল্যাগটা 1 হবে তখন। এখন কোনো এরর পায় নাই সে, ফ্ল্যাগ 0। ফাইল আপলোড করতে গিয়ে সে কোনো এররের সম্মুখীন হলে কি রিটার্ন করবে, কি হবে, ওইটার ভ্যালুটা 1 হয়ে যাবে যে। আচ্ছা, এখানে দেখেন মুভ আপলোডেড ফাইল বলতেছে নিউ লোকেশন ফাইলটা। এখন ফাইলটা যে আমরা দিলাম, আমাদের ফাইলটা টেম্পোরারি লোকেশন সহকারে দিতে হবে। ফাইলটা কোথায় আছে ওইটা দিতে হবে, কথা হচ্ছে? আমাদের ফাইলটা তো আমাদের রুটে নাই, আমাদের কোথায় আছে ওইটা টেম্পোরারি লোকেশন আছে না, আপলোড করে সে, ওইটা আমাদের সেকেন্ড প্যারামিটারটা খুব সম্ভবত। ওইখানে খেয়াল করেন, এখানে একটু স্ট্রিং ম্যানিপুলেশনের কাজ করতে হচ্ছে আমাদের, সরাসরি শেখাইতে দিচ্ছে না। দেখেন আমার টেম্পোরারি নেম বলে একটা জিনিস আছে না, এই যে এটা না, আমার বর্তমান ফাইল কিন্তু এটা, সে আপলোড করে এই নামে রাখছে। কোথায় রাখছে? এইটা হচ্ছে টেম্পোরারি নেমটা, হচ্ছে আমার কি বর্তমান, হ্যাঁ, টেম্পোরারি নেম, সে টেম্পোরারিলি ওইখানে আপলোড করছে। তাহলে
ফাইল নেম হচ্ছে আমার এটা, আর টেম্প লোকেশন কোনটা, টেম্পোরারিলি লোকেশন, সেটা কি $_ এই পুরোটা কপি করে পেস্ট করি এখানে, পেস্ট করে আবার আউটপুটটা একটু দেখি, নামটা কি, নামটা হচ্ছে টেম্প আন্ডারস্কোর নেম, টেম্প আন্ডারস্কোর নেম, টেম্প আন্ডারস্কোর নেম। তাহলে এখানে আমাদের কি হবে, টেম্প লোকেশন, টেম্প লোকেশন, ঠিক আছে, টেম্প লোকেশন। এখন আপনি ডেস্টিনেশন আপনি যদি বলে দেন এখানে ফাইল নেমটা, তাহলে কি হবে, ওই নামে কি হয়ে যাবে, ফাইলটা সেভ হয়ে যাবে। কোন নামে, ফাইলের যে নাম ছিল শুরুতে মিস্টার বিন, টেম্পোরারি নামটা না, কিন্তু এই ফাইল নেমে এখানে কোনটা সেভ করা আছে, মিস্টার বিন না, আর টেম্প লোকেশনে কোনটা সেভ করা আছে, সে টেম্পোরারি যেই নামটা নিছিল সেটা না। আপনারা এই দুইটা জিনিস খেয়াল রাখেন। এই যে দেখেন টেম্পোরারিটা, এই যে টেম্পোরারি নেম হচ্ছে দূর, এটা হচ্ছে টেম্পোরারি নেম, আর মূল নাম কি ফাইলটার, মিস্টার বিন না। তাহলে আমি বলতেছি এই জিনিসটা টেম্পোরারি লোকেশন থেকে নিয়ে কোথায় রাখবে, কি নামে রাখবে, মিস্টার বিন নামে রাখবে। টেম্পোরারি লোকেশনটা তো সে একটা নিজস্ব একটা নাম দিছে, নাম দিয়ে উইন্ডোজের মধ্যে রাখছে। এখন এটাকে আমরা একটু চালাই, চালানোর পর আমরা আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে একটু খেয়াল করি, এখানে mrbin.jpg নামে একটা ফাইল চলে আসছে না, হ্যাঁ দেখতে পাচ্ছেন, দেখছেন, এ কোথায় আপলোড হয়ে গেছে, আমাদের htdocs এর ভিতর প্রজেক্ট ফোল্ডারের ভিতর। তার মানে সে সাকসেসফুলি কি হয়েছে, আপলোড হয়েছে, পিকচার ফোল্ডার থেকে চলে আসছে কোথায়, আমাদের প্রজেক্ট ফোল্ডারে। ইমেজ প্রজেক্ট ফোল্ডারের মধ্যে ইমেজ নামে একটা ফোল্ডার আছে, হ্যাঁ অটোমেটিক না। এখন আমাদের প্রজেক্ট ফোল্ডারে আসছে কেন, কারণ আমার স্ক্রিপ্টটা রান করতেছে যে এই ফোল্ডার থেকে, সেই ফোল্ডারকে সে ভাববে যে এই ফোল্ডারে আমি বাই ডিফল্ট আনতে চাচ্ছি। এখন আপনার যদি চয়েস থাকে না, আমার প্রজেক্টের মধ্যে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, ওইটার মধ্যে ছবিগুলো গিয়ে যেন জমা হয়, তখন আমি পার্টটা লিখে দিব, রাইট, সি না, তখন দিব। আচ্ছা আমরা করি তাহলে প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। আমি আপনার প্রশ্ন এগুলো কমন কোশ্চেন, এগুলো হয়, হ্যাঁ প্রত্যেক ব্যাচে করে, সুতরাং আমি সলিউশন দিই, আপনি তারপর দেখেন প্রশ্নটা থাকে কিনা। দেখেন এটা হচ্ছে মিস্টার বিন প্রসেস ফাইল। আপনি বলতে চাচ্ছেন আমি যদি চাই যে কি চাই, একটা ফোল্ডারের মধ্যে রাখবো, তাই না, দ্যাট মিনস এরকম দিয়ে, আচ্ছা আমি যদি এমন দিয়ে বলি যে ইমেজেস, তারপর স্ল্যাশ দিয়ে এটাকে কনক্যাটেনেট করে দেই, ঠিক আছে, কনক্যাটেনেট করে দেই, দেখি কি হয়, কথাটা বুঝছেন। এই পুরো জিনিসটা তখন একটা, তাই না, পাঁচ সহ দিচ্ছে, তাইলে এটাকে রান করি এবার। এখানে একটু এরর আসছে, কারণ একই সাথে সে দুইটা জিনিস নিচ্ছে না, বলতেছে আনএবল টু মুভ। আচ্ছা এখানে এটাকে আমাদের বাইরে কাজটা করে নিতে হবে, হ্যাঁ সরাসরি না, ফাইল নামটা তো আমি সরাসরি লিখতে পারবো না, কারণ আছে। আচ্ছা আচ্ছা যাই হোক, নিউ ডেস্টিনেশন, আমি একটা নতুন নাম দিলাম ভেরিয়েবল নিউ ডেস্টিনেশন। নিউ ডেস্টিনেশনের মধ্যে আমি কি করলাম, ইমেজেস, তারপর ফাইল নেম দিলাম। তাহলে নিউ ডেস্টিনেশনটা দেখতে কেমন দাঁড়ালো, ওটাকে ইকো করি, নিউ ডেস্টিনেশন, এটাকে দেখার জন্য ইকো করলাম। এখানে আনএক্সপেক্টেড, আচ্ছা সিনট্যাক্স এরর আছে, সিনট্যাক্স এরর এখানে বলতে হবে নিউ ডেস্টিনেশন।
এখানে ওই নামে কোনো ডিরেক্টরি ক্রিয়েট করা নাই। ভেরি গুড। ওই নামে আমাদের ডিরেক্টরিটা ক্রিয়েট করা তো হয় নাই, আমরা বেশি এক্সাইটমেন্টে ওইটা ক্রিয়েট করতে ভুলে গেছি। হ্যাঁ, এখান থেকে ডিরেক্টরিটা ক্রিয়েট করতে যাচ্ছেন। হ্যাঁ, একটা ক্রিয়েট ডিরেক্টরি টাইপের কোনো একটা ব্যাপার আছে, যেটা আমাদের এখান থেকে রান করলে ওই জিনিসটা আমরা তৈরি করতে পারবো। একটা ডিরেক্টরি কীভাবে তৈরি করা যায় পিএইচপি দিয়ে, এটা আমরা একটু গুগল করলেই পেয়ে যাবো। আচ্ছা, এখন আমরা ধরি আমরা জানি আমাদের ইমেজ নামে একটা ফোল্ডার আছে। ইমেজ নামে ফোল্ডার থাকলে এখানে ইমেজ করে দিতে হবে। তারপর একটু ইকোটা করি। এখানে দেখেন অন্য কোনো ঝামেলা হচ্ছে নাকি। ইমেজ স্ল্যাশ, আচ্ছা ওই স্ল্যাশটাকে সরাই, এই স্ল্যাশটা বোধহয় হবে না। হ্যাঁ, ওই স্ল্যাশটা কি ছিল, বাড়তি ছিল, বুঝছেন? ওই একটা আগে দিয়ে স্ল্যাশটা দিয়েছিলাম, ওইটা কেটে দিছি, তার মানে এর দূর। এখন দেখেন আপনার এই যে ইমেজের মধ্যে মিস্টার বিন চলে গেছে না, তার মানে আমরা এভাবে ইউজ করব, আমরা এভাবে ইউজ করব। দেখেন কোডটা দেখেন, বোঝার চেষ্টা করেন। আমাদের মন মতো লোকেশনে আমরা নিয়ে যাই। আর আপনি যেটা বলছেন এটা একটু আপনিও সার্চ করেন, এটা দেখার পর যে হাউ টু ক্রিয়েট এ ডিরেক্টরি বাই ইউজিং পিএইচপি, এটা সার্চ করলেই হয়। আপনারা যারা এই কোডটা দেখেন, মুভ আপলোডেড ফাইলটা কি করতেছে, সিম্পল কাজ করতেছে, বলতেছে পুরান একটা লোকেশন থেকে ফাইলটাকে কোথায় নিচ্ছে, নতুন লোকেশন। এখান থেকে বাসা শিফটিং করতেছে, এখান থেকে নিয়ে যাচ্ছে আরেকখানে। আচ্ছা, ফাইল ফাংশন আমাদের মুভ আপলোডেড ফাইল সাকসেসফুলি কমপ্লিট হলো। আমরা একটা ফাইলকে আচ্ছা এক্সিস্ট অবশ্যই, আমরা একটা ফাইলকে আপলোড করতে সমর্থ হইলাম। কোথা থেকে, উইন্ডোজের যে কোনো খান থেকে একটা ফাইলকে আমরা আপলোড করলাম, তখন সেটা আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতর, দ্যাট ইজ CXAMPP আমাদের প্রজেক্ট নেম, তার ভিতরে আমরা ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতরে আমরা ছবিটাকে আপলোড করতে পারলাম, তাই না? এই যে, তাহলে আমরা এখন নেক্সট যে ইনফরমেশন ফাংশনটা আছে, ফাইল ফাংশন, সেটা নিয়ে আলাপ করি। সেটার নাম হচ্ছে পাথ ইনফো সংক্রান্ত একটু আমরা করি, php.net সার্চ করি পাথ ইনফো ফাংশনটা ইনপুট হিসেবে কয়টা প্যারামিটার নেয়? মেইনলি একটা, বাকিগুলো অপশনাল। সে একটা পাথ নেয়, একটা পাথ তাকে দেওয়া হলে সে কি করে, যেমন মনে করেন আমাদের এইখানে নিউ ডেস্টিনেশন, তারপর ফাইল নেম। আচ্ছা, কথা তাহলে আমাদের একটা পাথ দেই, আমরা একটা পাথ $path এটা দিলাম। একটা পাথ কি হতে পারে, সি, তারপর বলেন একটা পাথ জ্যাম htdocs, তাই না? htdocs, তারপর মনে করেন hello.php, এটা একটা পাথ।
এই পার্টটার থেকে আমি যদি ফাইল ইনফো কালেক্ট করার চেষ্টা করি, কি পাথ ইনফো কালেক্ট করার চেষ্টা করি, তাহলে এখানে শুধু $_ পাথ যে ডলার পাথটা ভ্যারিয়েবলটা ব্যবহার করার পর এটা কি করবে, এটা একটা কি তৈরি করবে বলেন, একটা স্ট্রিং নাকি অ্যারে, 3 এলিমেন্ট বিশিষ্ট একটা অ্যারে তৈরি করবে। দ্যাট মিনস মাই পাথ ইনফো অ্যারে ইজ ইকুয়াল টু, এটা দ্বারা অ্যারে কত, এটা ভেরিয়েবলের নামটা এমনভাবে দিলাম যাতে আপনারা বুঝেন এটা একটা অ্যারে, স্ট্রিং না। তো এটাকে ভার্ডাম করি। আচ্ছা, কথার কথা, আপনি জানেন না এটা অ্যারে কি অ্যারে না, আপনি হয়তো স্ট্রিংও ভাবতে পারেন। তাহলে আমি দিই এটা আননোন var, আননোন ভেরিয়েবল। এখন আননোন ভেরিয়েবলকে আমি যদি ভার্ডাম করি, সে নোন হয়ে যাবে না আমার কাছে? ভার্ডাম করলে সে বিশদ ডিটেল দিয়ে দিবে না আমাকে এই ভেরিয়েবলটা সম্পর্কে? আননোন var আমি যখন একে করতেছি, তখন দেখেন সে কি বলতেছে, প্রথমে বলতেছে czamp htdocs, এটা কি ডিরেক্টরি নেম, তাই না? তারপর বেস নেম কি hello.php, আরেকটা এক্সটেনশন কি php, ফাইলের নামটা কি হ্যালো। পার্ট বাই পার্ট অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলেন না? পেয়ে গেলেন? এটাই হচ্ছে পাথ ইনফোর কাজ। পাথ সংক্রান্ত ইনফরমেশনকে সে ভেঙে একটা পাথ দিলে সেই ভেঙে ফাইলের নাম কি, ফাইলের এক্সটেনশন কি, ফাইলের ডিরেক্টরিটার নাম কি, ফাইলের বেজ নাম, মানে বেজ নাম কি, বেজ নাম বলতে এক্সটেনশন সহ নামটাকে বলে কি বেজ নেম, তারপর ফাইলের ডিরেক্টরি নেমটা কি, সব ইনফরমেশন সে দিয়ে দিল। তাহলে এটা কে করলো আমাদের হয়ে কাজটা? পাথ ইনফো। এবার আলোচনার পর্যায়ে এখন আছে আমাদের আনলিঙ্ক। আমরা কি আলোচনা করেছি? আবার বলি, আনলিঙ্ক মানে হচ্ছে কোনো একটা ফাইল আমাদের তৈরি করা আছে, সাপোজ এখানে output.txt নামে একটা ফাইল আছে, এটাকে আমরা মুছে ফেলতে চাই। তাহলে আমরা এখানে কি করব? আনলিঙ্ক output.txt, তাহলে কি হবে? সে মুছে যাবে। আনলিঙ্ক output.txt, এটাকে আমরা এখন রান করলে আমরা দেখব, রান করার পর আমরা এখানে এসে দেখলাম output.txt ফাইলটা আর নাই। তো আনলিঙ্কটা আমাদের কি করে, কোনো একটা মানকে মুছে দেয়। এটাকে আমি এখন কমেন্টের মধ্যে রাখলাম, this will delete output.txt ফাইল। হ্যাঁ, কমেন্টে লিখে রাখলাম। আর এটা আগে দিয়েও কমেন্ট দিয়ে রাখলাম। কেন দিয়ে রাখলাম? কারণ এটা যদি থাকে তাহলে আগের এক্সাম্পলগুলো বুঝতে পারবে না, ভাববে যে output.txt তৈরি হয়নি, আসলে তৈরি হয়ে মুছে গেছে। আর কি আছে? আর তো কিছু পাই না। মোটামুটি এই জিনিসটা ডান। কোন ডকুমেন্টটা? সুপার গ্লোবাল ভেরিয়েবলস, আন্ডারস্ট্যান্ডিং গেট, পোস্ট মেথড, ফাইল ফাংশনস আমাদের অলরেডি ডান সাকসেসফুলি, আল্লাহর রহমতে। তাহলে এই জিনিসটা আমরা বন্ধ করি।